ঈশাত অঝোর ধারায় কাঁদছে, কোনোরকম চোখের পানি নিয়ন্ত্রণে আনতে পারছে না। 4 দিন খুব শক্ত ছিল, এক কাপড়ে বের হবার পর স্বামীর প্রতারণার পরও কাঁদেনি। তবে আজ যখন জন্মদাত্রী ফোন দিল ভেবেছিল একটু হলেও বুঝবে, সহানুভূতি দেখাবে, কিন্তু ঈশাত ভুল ছিল। মা স্পষ্ট বলে দিয়েছিলেন বাড়ির ত্রিসীমানায় না ঘেঁষতে। আত্মীয় স্বজনের কাছে নাকি ঈশাতের জন্য মুখ দেখাতে পারছেন না তারা। তাহলে ঈশাত কি করত? ওই লোকের সাথে সংসার করত যে কিনা দিনের পর দিন অবহেলায় রেখে, অসম্মানে রেখে বিবাহিত থাকা অবস্থায় অন্য মেয়ের সাথে শুয়ে এসেছে। আজ ঈশাতের মনের আঘাত থেকেও সোসাইটিতে সম্মান তাদের কাছে বড় হয়ে গেল। যদি পুরো পৃথিবীর সবাই ঈশাতের বিরুদ্ধে যেত, ঈশাতের এত খারাপ লাগত না, যত না নিজের পরিবারের অবহেলায় লাগছে। ঠকে যাওয়া নারী সে, অথচ মনের দুঃখ প্রকাশ করার মতন আপন কেউ নেই। নিজের 3 বড় ভাই বোন থেকেও নেই। থাক, যারা ওকে নিয়ে ভাবে না, সেও ওদের নিয়ে ভাববে না। বিশাল এই পৃথিবীতে সৃষ্টিকর্তাই আছে একমাত্র ওর, আর কেউ নেই। কিন্তু মনকে বুঝো দিলেই কি মন বুঝে? ফের চোখের পানিতে মুখ ভিজে গেল। আজ আর গলা দিয়ে কিছুই নামল না ঈশাতের। জোর করে খেতে চেয়েছিল, কিন্তু খেতে গেলেই কান্না আসছে। ইস, পৃথিবীর মানুষ কি নিষ্ঠুর! খেতে গিয়েও যদি একটা মানুষ বোবাকান্না করে, তখন বুঝতে হবে কষ্টের শেষ সীমানায় পৌঁছে গেছে। তখন শুধুই যত্ন এবং ভালোবাসা প্রয়োজন। এখন মানুষ না করলেও নিজেকে তো নিজের জন্য শক্তভাবে দাঁড়াতে হবে। আজ মন ভরে কেঁদে নিক ঈশাত, এরপরে একদমও কাঁদবে না। ইস্পাত বানাবে নিজেকে। ওই বাচ্চাটাকে কোনোরকম পড়িয়ে এখন আহানকে পড়াতে যাচ্ছে। ওকে পড়িয়ে ক্লাসমেট দিয়ার সাথে বের হবে, ঘুরবে। এভাবে থাকলে কান্নারা পিছু ছাড়বে না। ঈশাত গিয়ে দেখে আজ প্রথম আহান বই খাতা নিয়ে আগেভাগে টেবিলে বসে আছে। ওকে দেখার সাথে সাথে সালাম দিয়েছে। উত্তর দিয়ে ঈশাত বলল, কোনটা পড়তে চাও? গলার স্বরও আজ বেশ মোটা। আহান এক গ্লাস পানি এগিয়ে দিল। ঈশাত খেতেই আহান বলল, ম্যাম একটা কবিতা শোনেন। আম পাতা জোড়া জোড়া, বাসায় উড়ছে তেইলাচোরা, ওরে বুবু সরে দাঁড়া, ল্যাংটা হলো তেইলাচোরা। ছিটকে পানি সব চারদিকে পড়ল ঈশাতের মুখ থেকে। সেই সশব্দে হেসে দিল। আহান হাত দিয়ে মাথা চুলকাল। ম্যামের চেহারা খুব স্যাড লাগছিল, তাই তৎক্ষণাৎ মাথায় যা এসেছে বলে দিয়েছে। ঈশাত খুব হাসল। আহান বলল, আমার ছোটবেলার এক দাদা গ্রাম থেকে এসেছিলেন। উনি পাম্পাস চিনতেন না, তো আমার হাগু নাকি একদম হলুদ কালার ছিল। উনি ভেবেছিলেন দোকানের ডাল। উনি টেবিলে বক্স থেকে রুটি ছিঁড়ে ওটাতে ডুবিয়ে খেতে যখন গন্ধ পেলেন ছিটকে ফেলে দিলেন। বললেন, প্যাকেটে গু কি করে? হাসতে হাসতে ঈশাতের পানি চলে এলো। আহাদ বলল, ম্যাম আপনি খুব ভালো এবং প্রীতি। দাদি বলেন প্রীতি মানুষদের নাকি মন খারাপ মানায় না। প্রাপ্তিতে ঈশাতের মন ও চোখ ফের ভরে এলো। এই যে বাচ্চা, তার আকাশ পাতাল মন খারাপই ধরতে পেরে মন ভালো করার চেষ্টা করেছে। এও বা কম কি? বাকি সময় খুব মনোযোগ দিয়ে পড়ল আহান। দ্রুত ছুটি দেয়ার থাকলেও ঈশাতের গা ছেড়ে দেওয়ার কারণে দিল না। যখন বের হচ্ছিল তখন প্রায় আজান দিবে। ঈশাত ভিলা থেকে বের হলে আনান ঢুকছিল। সে দুবার ডাক দিল। ঈশাত যেন শুনেনি। এর মধ্যে ঈশাতও যাচ্ছিল, ভ্যানগাড়িও আসছিল। অন্যমনস্ক থাকায় সেকেন্ডের মাঝে ওটা ঈশাতের পায়ের পাতায় লেগে গেল। ঈশাত আর্তনাদ করে উঠল। আনান দৌড়ে গেল। অনেকখানি কেটে গেছে। সে রক্তচক্ষু নিয়ে তাকালো ভ্যানগাড়ির ড্রাইভারের দিকে। হুঙ্কার দিয়ে বলল, চোখ দুটো দিয়েছে কেন? কমবেশি সবাই আনানকে চিনে। গাড়িওয়ালা ঈশাতকে ঝাড়ার প্রস্তুতি নিচ্ছিল, আনানের কণ্ঠে শুনে থেমে গেল। আনান এবার ঈশাতের মুখের দিকে তাকাতেই দেখল, একের পর এক বাড়িধারা ধরছে ওই বাদামি চোখ থেকে। আনান দেখে বুঝল এই চোখের পানি ব্যথা থেকে নয়, বহু আগে থেকেই। চোখের আশপাশে কেমন লাল হয়ে আছে। গালে আগের কান্নার ছাপ বসে আছে। কি এমন কারণে এত কাঁদছে? আনান কণ্ঠ নরম করে বলল, চলুন ব্যান্ডেজ করে দেই। ঈশাত কোনোরকম বলল, যেতে পারব। ওকে। আনান সঙ্গে সঙ্গে বলল, বাটা নট ওকে। ভেতরে আসুন বলেই হাত বাড়িয়ে দিল। ঈশাত ইতস্তত করে ধরল না, অত লাগেনি, হাঁটতে পারবে। কিন্তু এক কদম দিতেই বুঝল আনান কেন হাত বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে আনানের হাত আঁকড়ে ধরল। অদেখা হাসল আনান। ভেতরে যেতেই দিনা বেগম আর্তনাদ করে উঠল। আনান ব্লেজার খুলে ফার্স্ট এইড বক্স নিয়ে ঝুকল তার পায়ের কাছে। ঈশাত হাঁসফাঁস করে উঠল। ইস, কি অদ্ভুত ব্যাপার! আনান ব্লাড ক্লিন করে ব্যান্ডেজ করে দিল। ঈশাত যেতে চাইলে দিনা বেগম আটকে রেখে বলল,
তোমায় তো বেশিক্ষণ বসিয়ে রাখতে পারবো না, হোস্টেলের গেট অফ করে দিবে। তবে একটু বসো, যা রান্না করেছি বক্সে দিচ্ছি। অসুস্থ শরীরে কেমনে রাখবে। ফের এই যত্নে ইশাতের মনের কোথাও বাড়ি খেয়েছে। সে মাথা নিচু করে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। উফ, শরীরের হরমোনগুলো একটু নিয়ন্ত্রণে থাকলে কি হয়। এর মধ্যে ছোট ছোট পায়ে অহনা এলো। ওকে দেখেই আহানের হাসি মুখ বেজায় হল। আনানকে পাপা ডাকতেই আনান কোলে নিতে চাইল, তবে ছেলের অবস্থা দেখে আর নিল না। এত করে ছেলেটাকে বুঝিয়েছে অথচ সে বুঝো নিতে নারাজ। একটি ব্যথায় জর্জরিত সকালের সূচনা। ইশাত কোনোরকম উঠে বসল। এতদিন সে সবার আগে উঠে ওদের ইউনিট চক্কর দিয়ে সবার সাথে কথা বলে আসত। কেউ পাত্তা দিত, কেউ বিরক্ত হতো। ইশাত ওসব গায়ে মাখত না, কারণ নিজেকে ভালো রাখা ইম্পর্টেন্ট ছিল। তবে আজ কেমন নেতিয়ে পড়েছে। ওর অবস্থা দেখে রুমমেট নিশা বলল, আপু জানি না তোমার সিচুয়েশনে কি বলা উচিত। খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তবুও বলবো, শক্ত থাকো। দেখো, প্রতারকেরা সবসময় সুখী থাকে আর তোমার পরিবারের মানুষ থাক, ওদের নিয়ে বলার মতো ভাষা নেই। তবে ইশাত আপু, আমার মন বলছে, তোমার জীবনে দেখিও এমন একজন আসবে তোমাকে পাগলের মতো ভালোবাসবে, তোমার অপূর্ণতায় তার কিছুই যায় আসবে না। ইশাত ঈষৎ হেসে বলল, আমি ওসব আশাও করি না। খুব বাজেভাবে ঠকে গিয়েছি আমি। এই জীবনে আর কাউকে জায়গা দিব না, একাই থাকব। বিপরীতে নিশা বলেছিল, দেখো আপু, ভাগ্যের লিখন যায় না খণ্ডন। খুব ভালো কিছু আছে তোমার জীবনে দেখিও। ইশাতের ওসব কথা গায়ে লাগল না। কে ভালোবাসবে ওকে। বারবার ভেতর থেকে কেউ বলছে তুই ভালোবাসার অযোগ্য ইশাত, এই জন্যই তোর পরিবারের কেউ তোকে ভালোবাসে না। যতবার এই কথা স্মরণ হয়, হৃদয় নিংড়ে আসে। ছোট থেকেই অবহেলা পাওয়া সে, তাই ভালোবাসার কাঙাল। আর সেই মেয়েটাই কিনা ঠ্যাক গেল। এখন অপশন হাতে দুইটা, হয় গলায় দড়ি দেওয়া, না হয় ভালোভাবে বাঁচা। ইশাত কোনোরকম উঠে বসল। পা ভার লাগছে। ব্যান্ডেজটা দেখতেই মনে পড়ল গতকাল দিনা আন্টি কতগুলো খাবার দিলেন, আজ রাত পর্যন্ত যাবে দুইজন খেলে। আর ওই লোক কি জ্যান্ট নামও হ্যাঁ আনান, উনি জোর করে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। ইশাতের ভেতরে এত সংকোচ লাগছিল। আজও যথারীতি আহানকে পড়াতে এসেছে সে। ছেলেটা উপরে উপরে রগচ্চা, দুষ্টুমি দেখালেও ভেতরে বেশ নরম। গতকালই টের পেয়েছে ইশাত, তাই এখন আরও বেশি স্নেহ কাজ করছে। আসার সময় দিনা বেগম জোর করে গাড়ি পাঠালেন তার পায়ে ব্যথা বলে। শুনলেন না এত বারণ। মা ছেলের এক কথা, তাদের ঘরের দুয়ার থেকে ইশাত ব্যথা পেয়েছে, তাই এসব নাকি তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এর মধ্যে অহনা ছোট ছোট পা ফেলে সুইমিং পুলের কাছে যাচ্ছে। দিনা বেগম চিল্লিয়ে আহান বলেছেন ওকে ধরে আনার জন্য, কিন্তু আহান গো ধরে বসে আছে। ইশাত নিজেও 4 বার বলেছে, তাও ছেলেটা যাচ্ছে না। এত কিসের রাগ নিজের বোনের প্রতি। পুলের একদম কাছাকাছি চলে গেছে অহনা। তা দেখে ইশাত দৌড় দিয়ে ওকে ধরে ফেলল, কোলে তুলে নিল। এর মধ্যে আকস্মাৎ সুইমিং পুলের মাঝ থেকে একটি অবয়ব উঠে দাঁড়াল। ইশাত ভয়ে 2 কদম পিছিয়ে গেল। ইশাত দেখল সেই অবয়বটি কেউ নয়, স্বয়ং আনান তাজওয়ার, যার 6 প্যাক, উদাম বডি দৃশ্যমান। শরীরের প্রত্যেকটা খাদ থেকে পানি চুইয়ে পড়ছে। পেশিবহুল বাহু দুটো বেশি নজরকাড়া। এই মুহূর্তে মনেই হচ্ছে না লোকটা 2 বাচ্চার বাপ। ইশাত কয়েক মুহূর্ত হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল, পরমুহূর্তেই চোখ সরাল। ইস, কি লজ্জার বিষয়। আনান নিজেও একটু চমকালো, তবে একবার দেখে ফেলেছে তো দেখে ফেলেছে, থতমত খেয়ে কিছু হবে না, তাই সে নির্বিকার রইল। ইশাত দ্রুত কদমে ওই স্থান ত্যাগ করল। আনান উঠে শরীরে বাথরব জোড়াল। মেয়েটার অভিব্যক্তিতে কেন যেন হাসি পাচ্ছে আনানের। নাক ও গালে লালিমার দেখা মিলল, মিষ্টি রঙের জামাতে তা আরও সুন্দর দেখাল। যেন এক্সট্রা কোনো অলংকার লাগবে না ওই মুখের জন্য। আর সব থেকে নজর আটকেছে ওই আত্মসম্মান বিষয়টিতে। গতকাল কোনোভাবেই এই মেয়ে আনানের উপর নির্ভর হতে চায়নি। সাধারণত মেয়েরা চোখ দিয়ে তাকে গিলে খায়, অথচ মেয়েটা কত দ্রুত নিজেকে সামলে নিল। চুল মুছতে মুছতে আনান আকস্মাৎ বলল, আ স্ট্রং পায়রা, মানে একজন শক্ত পায়রা বা কবুতর। কিন্তু আনানের মাথায় এই নামটা কেন এলো? শুনেছি পরকীয়াজনিত কারণে স্বামী তোমাকে ডিভোর্স দিয়েছে, তবুও দেখছি ভালোই আছো, কোনো আত্মগ্লানি নেই। হুট করে কথাগুলো শুনে ইশাত পেছনে ফিরল। সে টমেটো কিনছিল্ট, এক দুঃসম্পর্কের আত্মীয়। ইশাত ভাবল কোনো কথা বলবে না, তবে মনে হচ্ছে ছেড়ে দিলেই বার বাড়বে। আর কিছু কিছু জায়গায় লাগাম টানতে হয়। বিপরীতে ইশাত শক্ত কণ্ঠে বলল,
লেট মি কারেক্ট ইউ, ডিভোর্স আমি দিয়েছি, আর যেহেতু নিজ স্বামী রেখে আমি কারো সাথে শুইনি তাই পরকীয়াটা আমি নয়, সে করেছিল। আর যেহেতু পরকীয়া আমি করিনি তাই আত্মগ্লানি থাকার কথাও নয়। এমন কাটকাট উত্তর শুনে মহিলার মুখ থমথমে হল। বলল, কেমন আছো? ঈশাত আগের টোনেই বলল, আপনি বলেছিলেন ভালোই দেখছেন, তাই আপনি যতটুকু দেখেছেন তার চেয়ে বেশি ভালো আছি। বলেই সরে এলো। আসলে আমাদের চারপাশে কিছু কিছু মানুষ আছে যারা ঘা থেকে মলমের থেকে মরিচ সেটাতে ভালোবাসে। তাই মাঝেমধ্যেই তার জায়গাটা এভাবেই দেখিয়ে দিতে হয়। জীবনের প্রথমবার নার্ভাস না হয়ে এমন প্রতি উত্তর দেওয়াতে ঈশাত নিজের উপর খুশি হয়ে গেল। একা থাকার আরও একটা সুবিধা পাওয়া গেল। এই খুশিতে সে দোকান থেকে ১২০ টাকার আইসক্রিম কিনে নিজেকে ট্রিট দিল। এভাবেই দিনকাল অতিবাহিত হচ্ছে। আজ আনান বাসায়ই আছে। ভালো লাগছিল না তাই ব্রেক নিয়েছে। মাঝেমধ্যে ব্রেক নেওয়া ভালো, নিজেকে সময় দেওয়া ভালো। সে আহানকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে। বাসায় থাকলে সে তার ছেলেকে কাছেই রাখে। এই ছেলের যে আনান ছাড়া কেউই নেই। আনান বলল, কেন অলওয়েজ গোসল করার সময় গায়ে সোপ বা শাওয়ার জেল ইউজ করলে কি হয় পাপা? দেখেছ জায়গায় জায়গায় দাগ পড়েছে। আহান দাঁত কপাটি বের করে বলল, এই যে তুমি ডলে দেবে তাই দেই না। আমি ইউজ করলে তো তুমি আর আমার যত্ন নেবে না। কথাটা একদম বুকে লাগলো আনানের। সে বলল, কে বলেছে এসব? ওভাবে টাইমও সেভ হবে। দেখি পাতুলো ডলে দেই। যে হারে দাগ পড়ছে কোনো মেয়েই বিয়ে করতে চাইবে না। আহান ফের দাঁত কপাটি বের করে বলল, না চাইলে ভাগিয়ে নিয়ে আসব। একদম জোর করে মুভির মতন। আনান চোখ বড় বড় করে বলল, বাব্বাহ, চোরা বুদ্ধি। তা আপনার দাদি হার্ট অ্যাটাক করবেন। আহানের মুখ আধার হলো বলল, দাদি এখন আর আমাকে নিয়ে ভাবে না পাপা। আনান বলল, তোমার ধারণা ভুল পাপা। তোমার দাদি তোমাকে ও আমাকে নিয়ে একটু বেশিই ভাবে তাই এমন করছে। এই যে পাপা যেমন তোমার চিন্তায় অস্থির থাকি। এর মাঝে কুটি কুটি পায়ে অহানা এলো। তার গায়ে সাদা ফ্রক। সে এক আঙ্গুল মুখে দিয়ে ওয়াশরুমের দরজায় উকি দিল। আনানের দেখেই এত আদর লাগল। ইস, কি ছোট্ট কিউট আঙ্গুলটা মুখে দিয়েছে। সে ছেলেকে টাওয়াল পেঁচিয়ে লোশন মেখে দিয়ে বলল, গো, পাপার ফোন ইউজ করো। আহান জানে এখন সে গেলে পাপা এই মেয়েটাকেও এত আদর করে শাওয়ার করিয়ে দেবে। তাই সে ঠায় দাঁড়িয়ে রইল। আনান তা দেখে বলল, আব্বা আপনার ফুফাতো বোন হয়। এমন করেন কেন? আহানও তড়িৎ বলল, তাহলে ফুফুর কাছে না থেকে আমাদের সাথে কি? আমার পাপাকে পাপা ডাকছে কেন? আনান বলল, কারণটা তুমিও জানো পাপা। দেন হোয়াই আর ইউ বিহেভিং লাইক ইম্যাচিওর? আহান রাগে চলে গেল। আনান এবার পুতুলটাকে কোলে নিল। আহা সেই কি হাসিই অহনার। আনান অহনাকে শর্টে গোসল করিয়ে টাওয়াল পেঁচিয়ে নিয়ে বেডে রাখল। আহানও বেডে শুয়ে ফোন দেখছে। মেয়েটার সামনে দুই হবে। আনান অহনাকে মাথা মুছে দিচ্ছে আর আহান আর চোখে তাকিয়ে আছে। তা দেখে আহানকে কাতুকুতু দিতে লাগল। আহান লাফিয়ে উঠল আর হাসতে লাগল আর বলল, পাপা প্লিজ। পাপা সরি। আর না পাপা দেখ টাওয়াল খুলে যাচ্ছে। আনান বলল, খুলে যাক, তুমি অত বড় হয়ে যাওনি এই হাতে নিয়েই দিন আগে মুসলমানি করিয়েছি। ওদের এসব দেখে অহনাও হাসতে লাগল, যেন কোনো মজার জিনিস দেখেছে। আনান এক পর্যায়ে বলল, পাপা তোমার হোম টিউটরের নাম কি? আহান বলল, ঈশাত তাসনিম। এর মধ্যে আহানও পাপাকে কাতুকুতু দেবার প্রয়াস চালাল। অহনাও খুশি হয়ে ঠাস চাপড় দিল। এই বাচ্চাদের সাথে এই সময়গুলোতে আনান বেশ সুখী থাকে। ৩ দিন বিরহ, দুঃখিত মন নিয়ে ঈশাত কাটালেও আজ আবার মেজাজ ফুরফুরে হতে লাগল। মোটামুটি ৫ দিনের বাজার করেছে সে। একজনের মিনি ফ্রিজ আছে ভাড়া দিয়ে ওখানে রেখেছে। নিজের জন্য বাজার করাও যে কত আনন্দের তা ঈশাত আজ জানল। এতদিন বাবা আর এক্স হাজবেন্ড এনে দিত সে চুলা গুতাত, কয়েকশো বার খোটাও দিত, তবে আজ নিজের পছন্দের সব করেছে। ঈশাত টু ডু লিস্ট করতে লাগল। নিজের জন্য অনেক জিনিস লাগবে ওর। হাত প্রায় ফাঁকা হয়ে এসেছে। উফফো মাসটা দ্রুত শেষ হয়ে যাক আর ঈশাত বেতন পাক। তো তার লিস্ট হল: ১ সুন্দর বেডশিট, ২ মিনি আয়না, ৩ ড্রেস, ৪ লিপস্টিক, ৫ টোট ব্যাগ, আরও টুকটাক অনেক কিছুই লিখল। এই যে নিজের জন্য লিস্ট করতেও যে শান্তি, কিনতে পারলে না জানি কত শান্তি লাগবে। একটা সময় ওদের জন্য উজাড় করে দিয়েও কিছু পেল না, তাই এবার নিজেকে উজাড় করা ভালোবাসবে ঈশাত। এর মধ্যে নিশা এসে বলল, আপু পার্ট টাইম জবের জন্য বলেছিলে না? আমার মামা তো জানিয়েছে
ওদের অফিসে অ্যাকাউন্টেন্ট লাগবে। তোমার সিভি দিয়েছি, হলে জানাবে, তখন ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। ঈশাদ খুশিতে নিশাকে জড়িয়ে ধরল, বলল, অনেক ধন্যবাদ, একটা জব বেশিই দরকার ছিল। জানি না হবে কিনা, তবে শুনেও ভালো লাগছে। আনান এসেছে তার বাবার রুমে। 5 বছর ধরে এইভাবে বিছানায় পড়ে আছেন তিনি। প্রয়োজনীয় কাজগুলো করার জন্যও লোক লাগে। এক্ষেত্রে দিনা বেগম যথেষ্ট করেন, মাঝেমধ্যে আনানও সাহায্য করে। আর প্রতিদিন আহান চেক দেয়। আনান বাবার নখ কেটে, গা মুছিয়ে নতুন পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। ভদ্রলোক অত বেশি কথা বলতে পারেন না, তবুও বললেন, বাবা এখন একটু নিজেকে গুছানো উচিত না? আনান রসিকতার স্বরে বলল, কেন বাবা, আমি কি অগোছালো নাকি? এই যে মেহেদি রঙের শার্টের সাথে ব্ল্যাক প্যান্ট পরেছি, দেখো নায়কের মতন লাগছে। অগোছালো হলে তো কটকটে লাল রঙের প্যান্ট পরতাম। ভদ্রলোক হাসলেন, বললেন, হামারি বিল্লি হামিসে মেয়াও। এক জীবনে তোর বাড়ি, গাড়ি, বাচ্চা সবই আছে, জানেই তা হলো বউ যে কত কাজের তা তো জানিস না। আনান ফট করে বলল, জানতেও চাই না, এভাবেই ঠিক আছি। বউ ঝামেলার বাবা, আমি কখনোই বিয়ে করব না। ভদ্রলোক বললেন, আগে বউ আসুক তারপর বলিস। আনান হেসে বাবাকে খাইয়ে দিল। থেকে থেকে ঈশাতের খুব ভালো লাগে, থেকে থেকে এতিমের মতন লাগে। মন খুলে যদি কাউকে বলা যেত সে কত অসহায়বোধ করছে, যে প্রতারণা করেছে সে নিশ্চয়ই খুব সুখে আছে। তাহলে ঈশাতের এত যন্ত্রণা হচ্ছে কেন? ঈশাত বেশ কিছুক্ষণ বোবা কাঁদল, পরপর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য দুচোখ যেদিকে যাবে। এভাবে থাকলে নিজেকে কিছু করে ফেলবে সে। বেশ কিছুক্ষণ উদ্দেশ্যহীন হাঁটার পরে ঈশাত দেখল, বুড়ো দাদা এবং একটা ছোট মেয়ে ভিক্ষা করছে। সামনেই একজন গাড়ি থেকে মেয়েটাকে ধাক্কা দিয়েছে, উল্টে পড়ে মাথায় চোট পেয়েছে। ঈশাত দৌড়ে গেল। কিছু কিছু মানুষের গাড়ি থাকলেও আত্মা থাকে না। সৃষ্টিকর্তা অঢেল দিয়েছেন, একটু সাহায্য করলে কি হয়। সে দৌড়ে তাদের কাছে গেল, ব্যাগ থেকে ব্যান্ডেইড বের করে লাগিয়ে দিল মেয়েটাকে। এরপর ব্যাগ হাতরে দেখল 1000 টাকার নোট আছে, এমন আর 5 আছে তার কাছে। এরপর শেষ। ওরা টাইমমতো বেতন না দিলে খবর হবে ঈশাতের। সে আর অতশত চিন্তা করল না, রিজিকদাতা তো আছেন, একটা না একটা ব্যবস্থা হবেই। সে দাদা আর মেয়েটাকে নিয়ে হোটেলে গিয়ে পেট পুড়ে খেতে খেতেই দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রাজ্যের আলাপ করল। আশেপাশের মানুষগুলোও টুকটাক বলছিল। ঈশাত খেয়াল করল দুপুরটা তার চমৎকার কেটেছে। একটা সময় এমন চাইত যাতে সৃষ্টিকর্তা ওকে অপার দেন ও সবাইকে সাহায্য করতে পারুক। আজ পেরেছে, অথচ একটু আগে মনে হচ্ছিল দুনিয়া থেকে চলে গেলে বোধহয় ভালো হতো। এজন্যই নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে জানতে হয়, কারণ সবসময় সবাই থাকে না। সেই নিজের জন্য একটা 3 পিস নিল কমদামি, আপাতত পরার জন্য। এটা কেনার পরেও মন এত ভালো লাগেছে। কিরে ফাদার তেরেসা, কি খবর তোর? ফোনের অপাশ থেকে শোনা গেল। কলটা এসেছে আনানের ফোনে। করেছে তার দুইমাত্র বেস্ট ফ্রেন্ড আহিল, সেই স্কুল লাইফের ফ্রেন্ড। আরও একজন আছে। আনান মৌন রইল। আহিল ফের বলল, এখন বেস্ট ফ্রেন্ড ভালো লাগবে না তো অভিশাপ দিলাম, তুই তোর বউয়ের জন্য পাগল হয়ে যাবি, পিছে পিছে ঘুরবি, বাট পাত্তা পাবি না। আনান বলল, তোকে বলেছি না কখনো বিয়ে করব না। আহিল বলল, দেখা যাবে। বিয়ে থেকে বাসরসহ যাবতীয় যত কাজ আছে সব তুই করবি। আপাতত বের হ, চলো ঘুরে আসছি বলেই কল কেটে দিল। পুরোটা সময় উদ্দেশ্যহীন ঘুরে ঈশাত তাড়াতাড়ি পড়াতে এসেছে আহানকে। আজ বেশ মনোযোগী ছিল বাচ্চাটা, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। ঈশাত যখন বের হচ্ছে আনানের গাড়ি ঢুকেছে। সে বের হয়েছে, চোখে ব্ল্যাক সানগ্লাস, গায়ে শার্ট, স্নেকার্স। ঈশাত যাচ্ছে, এমন সময় উপর থেকে এক বালতি পানি পড়ল ঝুপ করে। ঈশাত ভিজে গেল পুরোপুরি, উপর থেকে বুয়া ফেলেছে। আনান দেখল ঈশাত তাসনিমের বুক পিঠ ভিজে, ভেতরের সব দেখা যাচ্ছে। ঈশাত যতটুকু পারছে শিফনের ওড়না দিয়ে ঘুরে নিয়েছে। শীত সাজছে। আনান তড়িঘড়ি নিজের পরনের অফহোয়াইট রঙের শার্ট খুলে ফেলল। উদাম, মেদহীন, 6 প্যাকওয়ালা শরীর দৃশ্যমান হল। ঈশাত যেন জমে গেল। তার জীবনে অতবার জড়ো হয়নি যতবার সে আহানের বড়লোকি আব্বার উদাম শরীর দেখেছে। মানতে হবে এই লোক যথেষ্ট সুদর্শন। আনান কয়েক কদম এগিয়ে এসে ঈশাতের সাথে দূরত্ব ঘুচিয়ে ফেলল। পরপর নিজের পরনের শার্ট ভালো করে ঈশাতকে পেঁচিয়ে দিল।
এরপর বাজখাই আওয়াজে ড্রাইভারকে বলল, হা করে কি দেখছেন? ড্রাইভার ভয়ে চোখ সরাল। ইশাত নিজেও শার্টটি আঁকড়ে ধরল। আহানের বাবা তড়িঘড়ি শার্টটা কেন দিল বোঝার মতো বিবেক তার আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই সুদর্শন খালি গায়ের শরীরটা তার বেশ কাছে। না চাইতেও চোখ চলে যাচ্ছে। ইশাত মনেমনে বলল, হে মাবুদ, ভেতরের শয়তানকে আটকে দাও, আমি ভালো মেয়ে। এরপর নিজ থেকে সরে যাবার জন্য পা বাড়ালে। আনান বলল, কোথায় যাচ্ছেন? ইশাত বলল, বাসায়। আনান বলল, ওয়েট, আমি ড্রপ করে দেব। ইশাত বলল, গাড়ি ভিজে যাবে। আনান বলল, ভিজুক, পরে শুকিয়ে নেব। ওয়েট, শার্ট পরে আসছি। 5 মিনিট পর শার্ট পরে বোতাম আটকাতে আটকাতে আনান দৌড়ে আসছে। এসেই দেখে ড্রাইভার আবারও লোভাতুর দৃষ্টিতে ইশাতের দিকে তাকিয়ে আছে। সে ফের ব্রজকণ্ঠে বলল, আপনাকে কি এভাবে চেয়ে চেয়ে দেখার জন্য বেতন দিয়ে রেখেছি? নজর সংযত করুন, আপনার মেয়ের বয়সী হবে। আর আপনি কাল থেকে আসবেন না। ইউ আর ফায়ার্ড। ইশাত ছানাবড়া চোখে তাকিয়ে আছে, কিছুই বুঝেনি সে। তবে টিয়া রঙের শার্টে সুন্দর লাগছে লোকটাতে। মানতে হবে লোকটার ড্রেসিং সেন্স খুব চমৎকার। ইশাত ইতস্তত করে উঠে বসল। দুজনেই নীরব, কোনো কথা নেই। আনান মিজকিক বাজিয়ে দিল লো সাউন্ডে। ড্রাইভ করতে করতে গান শোনা তার একটা অভ্যাস। হিপহপ গান বাজাতে যে এটা বেজে উঠল, বাটো বাটো মিহাই, খ্বাবো মিহাই, মিল কারিব হে টু, তেরি তালাব মুঝকো, তেরি তালাব জানা, হোটু কভি আরিয়ু বা আরিয়ু, শোর শারাবা জো সিন মি হের মিयर, कैसे बयान में करूं हाल जो एमी रहे मैं किसको बताऊं, मिर साहिबा दिल ना किराए का, थोड़ा टू संभालो ना, नाजुक हेर वाईएच टूट जाता है। গতবারের মতন এবারও আনান ইশাতকে ড্রপ করে দিল। এর মধ্যে একটা ছেলে তখনও আনানকে দেখেনি। ইশাতকে দেখে বলল, চলো সুন্দরী বাইকে করে একবার হোটেল থেকে ঘুরে আসি। ইশাত দেখল ছেলেটা বড়জোর ইন্টারের হবে। সে শক্ত কণ্ঠে বলল, জুতা দিয়ে মেরে তোর হোটেলে ঘোরার শখ বের করে দিব বান্দর কোথাকার। ছেলেটি থতমত পেল, ভেবেছিল মেয়েটা বোধহয় কিছু বলবে না। তবে এমন রূপ দেখে গাড়ির ভেতর থেকে আনান ঈষৎ হাসল, বিড়বিড় করে বলল, বাহ, এই তো দেখি মিনি গুন্ডা। স্ট্রং পায়রাটা, ভেরি ইমপ্রেসিভ। সে গাড়ি থেকে চিল্লিয়ে ছেলেটার উদ্দেশ্য বলল, আমি যাব ঘুরতে, ছোট ভাই আমাকে নিবা না? ছেলেটা লজ্জা পেয়ে সরে গেল। আনান ও ইশাত হেসে দিল। আচানক ঘুষিতে অফিস চেয়ার থেকে ছিটকে পড়ে গেল হারুন। নাকে ভেজা অনুভব হতেই দেখল রত বের হচ্ছে। সে বিস্ময় নিয়ে সামনে তাকাল। এই যে বসো আনান তাজোয়ার। ডার্ক বেগুনি রঙের শার্টের হাতা গুটিয়ে তার কাছে এসে আরেকটা ঘুষি দিল। এবার ব্যথায় পুরো মুখ টনটন করে উঠল হারুনের। এই রঙের শার্টে বসের উজ্জ্বল শ্যামবর্ণ বেশ চমৎকারভাবে মানিয়েছে। তবে এই অতীব শান্ত চেহারা এখন ভয়ঙ্কর লাগছে। আনান শক্ত কণ্ঠে বলল, খুব বেশি বিশ্বাসের পরিণাম বিশ্বাসঘাতকতা দিয়ে দিতে হয়, তাই না? সেই কলেজ লাইফ থেকে তোকে লালন করেছি, অফিসের সর্বপর্যায়ে বসিয়েছি, আর তুই কিনা কন্টিনিউয়াসলি পেছনে ছুড়া দিয়েছিস। 30,000 টাকার স্যালারি 70 পর্যন্ত দেওয়ার পরও তুই লেনদেন গোজামিল করেছিস। শুধু তাই নয়, 7 জন ওয়ার্কারের 2 মাসের বেতন আটকে রেখেছিস। ভয়ে দেখিয়েছিস যাতে আমার কানে না আসে। মানে আমাকে এত বোকা মনে হয়েছে তোর? হারন সঙ্গে সঙ্গে পায়ের কাছে বসে বলল, বসো ভাই, ভুল হয়ে গেছে। আনান বলল, অনুতাপের ছায়া পর্যন্ত নেই। ডোন্ট ওয়ারি, তুই বেয়াদব হলে আমি তোর বাপ। মায়া দয়া এমনেও আমার কম। আনান ডাকল ওর অ্যাসিস্ট্যান্টকে, আশি করে মামলা দিবি, পুলিশ স্টেশনে যাবার দরকার নাই। সাজিদের মামা ডিআইজি, ওনারে জাস্ট ফাইলগুলোর কপি পাঠাবি আর বলবি সঙ্গে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই 7 জন শ্রমিক, ওদের 3 মাসের বেতন দিবি, প্লাস আরও 10 জন আছে, ওদের এক্সট্রা বোনাস দিবি, নিঃস্ব করে দিবি সালারেট। ওইদিকে হারুন একনাগারে মিনতি করতেই থাকল। আনান গটগট পায়ে হেঁটে চলে গেল। মাঝে মধ্যে ইশাতের মনটা এত অসহায় বোধ করে। এই অভ্যাসটা ওর বুঝো হবার পরে। 2 তলার সেতুর জ্বর। ওকে দেখতে গিয়েই দেখল ওর মা রাজ্যের খাবার রেঁধে ছোট ভাইকে দিয়ে পাঠিয়েছে। আবার একটু পরপর ফোনে খোঁজ নিচ্ছে। ওদিকে ইশাত মনের ভেতর আস্ত এক বিষ ব্যথা নিয়ে বাস করছে। খোঁজ তো দূর, তার মা বাবা একটু জানতেও চায়নি ইশাত কেমন আছে। ইশাত বারবার আশা করে গেছে সব গুড়েবালি। এমনকি শ্বশুরবাড়িতেও এক ফোঁটা যত্ন, সম্মান পায়নি। বড়লোক ছেলের ঘর এসেছে ব্যাস, বাবা মা ধরে বিয়ে দিয়ে দিয়েছে।
একটাবার ও জানতে চায়নি ওই ঘরে কতটা তুচ্ছতাচ্ছিল্যে ছিল ঈশাত। তার মন চাচ্ছে সেতুকে গিয়ে বলতে, সেতুরে তুই জানিস তুই কতটা ভাগ্যবতী। এই যে মা একটু পরপর ফোন দিচ্ছে বলে বকা দিচ্ছিস। একটু আমাকে দেখ, দুনিয়ার কষ্ট এই বুকে থাকার পরে আমার মা আমাকে তাদের ত্রিসীমানায় যেতে মানা করেছে। অথচ আমার এখন মায়ের নরম বুকটা দরকার ছিল, যাতে একটু মাথা রেখে আমি শান্তিতে কাঁদতে পারব, একটু অভিযোগ করতে পারব। দুনিয়া ভেঙে কান্না আসছে ঈশাতের। যতই স্ট্রং হোক, দিনশেষে একটু যত্ন লাগে, ভালোবাসা লাগে। অথচ ঈশাত কি একা? সবাই থেকেও নেই। আবার গলায় দড়ি দিতে মন চাচ্ছে ঈশাতের। সে তড়িঘড়ি ফেবুতে ঢুকল, মন ভালো করা জরুরি। ওমা, নিউজফিডে ঢুকতেই এলো, অমুকের স্ত্রী সুসাইড করল, একটা বাচ্চা রেখে। কারণ হচ্ছে স্বামীর পরকিয়া। এরপর ওই স্বামীটা বউয়ের ডেথ বডি অবধি দেখতে আসলো না। ঈশাত হতভম্ব হয়ে গেল। মানে, মানুষ কি নিষ্ঠুর! শেষ দেখাটাও দেখল না। অথচ একটা সময় ভালোবাসার সম্পর্ক ছিল। ঈশাতের মেয়েটার জন্য খারাপ লাগলেও নিজের ভেতরের আফসোসটা সরে যাচ্ছে। আসলেই তো, কার জন্য কাঁদছে, কার জন্যই বা মরে যেতে মন চাচ্ছে? যারা পাত্তা পর্যন্ত দেয় না, ভালো খারাপের খোঁজ নেয় না, সুখের সময়ে থাকলেও দুঃখের সময় থাকে না, এইসব মানুষরূপী অমানুষদের জন্য কাঁদবে। ওরা কেউ ঈশাতের কনরসানেরও যোগ্য না। যে ভালোবাসবে শূন্য থেকেই বাসবে। এই যে নিজের মা বাপ খোঁজ পর্যন্ত রাখেনি, নিশাত আর কাঁদবে না। উঠে দাঁড়াবে। জীবনটা তার একার। যারা একটা পরকীয়ার মতো জঘন্য অপরাধকে একটু আধটু দোষ বলছে, ওদের থেকে কিছুই আশা করবে না। ঈশাত দৌড়ে দোকানে গেল। একটা ক্রিম বোন কিনল। এরপর একটা রামেন, 3টা ডিম আর একটা আরসি কোলার সঙ্গে 2টা কুড়ে চিপস। ওদের দুঃখে না খেয়ে থাকার কোনো মানেই হয় না। 10 মিনিট আগেও না খেয়ে মরে যেতে চাচ্ছিল মনটা, এখন ক্ষুধায় মনে হচ্ছে পৃথিবী গিলে ফেলবে। ঈশাত 3টে ডিম দিয়ে রামেন করল। এমন করে বড়লোকি নুডলস খাওয়ার শখ সেই কবে থেকেই ছিল। বাসায় থাকতে মা দিত না, আর শ্বশুরবাড়িতে তো খেতেই যুদ্ধ লেগে যেত, নুডলস তো দূরের কথা। তবে এখন স্বাধীনতা পেয়েছে, হাতছাড়া করবে না। ঈশাত সুন্দর বাটিতে রামেন সাজিয়ে, চিপস, কোলা রেখে ফোনে মুভি ছেড়ে খেতে লাগল। সময় এটা সুন্দর। যাদের কেউ নেই, তাদের নিজেরা আছে। এই যে প্লেটগুলো ঈশাত কিনেছে, সে টুকটাক জিনিসই কিনে আহানকে পরিয়ে আসার সময়ে। শখ এখন না পূরণ করলে কখন করবে? তার আরও একটা শখ, আলমারি ভর্তি শাড়ির। এটাও পূরণ করেই ছাড়বে ঈশাত। দরকার হলে বুড়ি হয়ে যাবে। খাওয়ার পর সে ডায়েরি কলম নিয়ে বসল। লিখল সুন্দর করে হেডিং, আমার শখসমূহ। 1 আলমারি ফুলওয়ালা প্রিন্টেড বেডশিট কেনা। 2 এক ফ্রিজ ভর্তি চকলেট রাখা। 3 অনেকগুলো চুড়ি কিনা। 4 সুন্দর সুন্দর পাতিল কিনা। 5 একটা নার্সারি বা বাগান তৈরি করা। 6 সুন্দর সুন্দর নকশি কাঁথা কেনা। আর মনে পড়ছে না। হিজিবিজি শব্দগুলো তবুও ফুরুত করে ঈশাতের মন ভালো হচ্ছে। এরপর সবার নিচে লিখল, এই শখগুলো পূরণ করা ছাড়া আমি মরার চিন্তা মাথায়ও আনব না। আর ওদের জন্য তো নাই, যারা আমাকে খুব অযত্ন করেছে। আমি নিজেকে খুব যত্ন করব এবং ভালোবাসব। আর যদি এসব না মানি তবে আমি একটা গু খাওয়া তেইলাচোরা। আহান ফার্মার ফ্যাক্টরিট দেখে এসেছে। আশিককে ও বলেছে এখন কাজ 2 ভাবে হবে। অ্যাকাউন্টের জন্য একজন আর ম্যানেজমেন্টের জন্য আনান নিজেই। শেডিউলে একটু প্রবলেম হবে, তবুও প্রতারক থেকে বাঁচা যাবে। এমন সময় ফোনে কল এলো। নামহীন নাম্বার দেখেই মোজাজ খিচড়ে গেল। তবুও করল। ওপাশ থেকে, তুমি আমার সাথে কথা বলবে না ভাইয়া? আনান নিশ্চুপ। ফের বলল, ভাইয়া আমি কি এতটা অবহেলার যোগ্য? আনান নিশ্চুপ। ফের বলল, সানাকে ওভাবে তোমার উপর গছিয়েছি বলেই তো এতই রাগ। এবার আনানের রাগ ধরে গেল। তবু উত্তেজিত না হয়ে শান্ত স্বরে বলল, জানো যখন রেখে গিয়েছিলে কেন? ওপাশ থেকে নিশ্চুপ। জায়গা মতো পড়েছে তাহলে। আনানও তেদর, সে নিশ্চুপ। কিছুক্ষণ পর নিজ থেকে বলল, আমি কি করলে তোমার রাগ ভাঙাবে? এতটা কি অবহেলার যোগ্য? আনান বলল, তুমি এর চেয়েও বেশি অবহেলার যোগ্য। শুধু মা বাবার জন্য পারছি না আমি। লাবণ্য বলো, ছাড় দেওয়া যায় না। আনান বলে, সে ছোট থেকেই তো ছাড় দিয়ে এসেছি, এখন আর নয়। বড়রা ভাবেন ছাড় দিলে বোধহয় ছোটরা বোন ভালো হয়। আমি বিশ্বাস করি ছাড় দিলেই লাগাম ছাড়া হয়, স্বার্থপর হয়, যেমনটা তুমি হয়েছ।
আর আমি তোমার ভালো চাই বলেই ছাড় দেওয়া বাদ দিয়েছি। লাবণ্য বলল, কি করতে হবে আমায়? আনান বলল, আমার আর আমার ছেলের মনে যেসব কথা দ্বারা আঘাত করে কষ্ট দিয়েছিলে তা ফিরিয়ে দিতে হবে, পারবে? লাবণ্য চুপ। আনান বলল, পারবে না তো ভেবেছ? কথার আঘাত করলেই সব পেয়ে যাবে। সরি টু সে, আগে নরম ভালো আনান মরে গেছে, এখন ইট মারলে পাটকেলকে বদলে বড় পাথর খেতে হবে। আর হ্যাঁ, ওর নাম সানা নয়, অহনা আনন্দ আজাদ। যখন ছেড়ে গিয়েছিল এই সত্যে রাজি হয়েছিলে যে ওকে নিজের বলে দাবি করতে পারবে না। দ্বিতীয় প্রেমিকের সাথে ভালোই তো আছো, সো এখানে আর আসবে না। না যোগাযোগ করবে, না হলে সব টাকা আমার নামে ফ্রডবাজি করে নিয়েছিলেন, ও টাকার মামলা দেব। সহ্য করতে পারবে না, ব্যাস। হট করে কল কেটে গেল। স্বার্থপরদের এভাবেই থামিয়ে দিতে হয়, যাতে ওরা আর শূন্য করতে না পারে। আনান শার্টের সব বোতাম খুলে ল্যাপটপ অফ করে। এসি পাওয়ার কমে এই যে চেয়ারে পড়ে রইল। মানসিকভাবে টায়ার্ড লাগছে, কাজ আর করতে মন চাচ্ছে না। শুয়ে ভাবতে লাগে, যখন অনার্স ফোর্থ ইয়ারে তখন জীবনের সব থেকে বড় ঝড়টা আসে তার গোছালো জীবনে। ওই সময়টা মরে যেতে মন চাইতো। এর মধ্যে আহানের সাথে দেখা, তার যত্ন করা, বাবার হার্ট অ্যাটাক, নিজের পড়াশোনা, ঘর খরচ সব মিলিয়ে আনান পাগল প্রায়। এমন সময় আনানের নাম করে ছোট বোন লাবণ্য 4 জনের কাছ থেকে কাছাকাছি টাকা নিয়েছে, এরই মধ্যে ওর বেস্ট আহিল থেকেও। আনান বেশ ছোট হয়েছিল বন্ধুর কাছে, কিন্তু আহিল বন্ধুকে নত হতে দেয়নি। সবাই এরপর আনানের টাকা ধরেছিল, মানে খাবার দাবারের খরচ জোগাতে আনানের যে কষ্ট হয় যেত, এর উপর বাড়তি লোন, মরার ওপর খাড়ার ঘা। তখন কত জঘন্য সময় পার করেছিল আনান। এরপর প্রায় 6 মাস আগে আনানকে এনে গোছিয়ে বলেছিল সে অন্য সংসারে যাচ্ছে। প্রথম সংসারে কিছু রাখতে চায় না, যদি এ বাসায় না রাখে তাহলে আনানকে অনাথ আশ্রমে রেখে আসবে। আনান বেশ অবাক হয়েছিল, এ কি ওর আসল মা, না কিভাবে বাচ্চাদের ফেলে দিতে পারে। পরপর মনে পড়ছিল অবশ্যই পারে, যেমনভাবে ফেলে দিয়েছিল আনানকে। আনানও বলেছে সে দায়িত্ব নিবে, তবে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। তখন রাজি হলো। এখন নিশ্চয় টাকার টান পড়েছে, তাই আনানকে বিরক্ত করছে। তবে আনান গলবে না, লাগলে মামলা দেবে। যে মেয়ে বড় ভাইকে ওই অবস্থায় ছেড়ে দিতে পারে, নিজের রোজ্জার সন্তানকে ফেলে দিতে পারে, আনান সে স্বার্থপরকে বিশ্বাস করে না। গিয়েছিল তো গিয়েছিল, যাবার সময় আনানকে রাস্তায় ছেলে আরও যা তা বলে গিয়েছিল। সেই থেকে ছেলেটা আহানাকে দেখতে পারে না। আনান ভাবতে লাগলো জীবনের খেলার মোড় কীভাবে ঘুরতে পারে। একটা সময় সে যতটা খালি ছিল, সময়ের ব্যবধানে তার দ্বিগুণ বাড়েছে। অর্থবিত্ত, নাম ডাক সবই আছে। ঈশা তাহানকে পড়াতে এসেছে, অহনা খেলছিল ফ্লোরে। ও আসার সময় অহনাকে গাঁটটা মেরেছে। সেকেন্ড মেয়েটা চেহারা হাতলে ধরাম করে বাড়ি খেয়েছে, আওয়াজও হয়েছে বেশ। ঈশা হতকম্ব হয়ে গেল, মুহূর্তে এটা কি হলো। আহান ভীতে সন্তুষ্ট হয়ে গেল। পাপা জানলে আহানকে যদি আদর না করে, পাপা তো অন্যায় সহ্য করে না। অহনা ঠোঁট ভেঙে কেঁদে দিল। ঈশাদ দৌড়ে কুলে নিল। বেশ কিছুক্ষণ পর আহানের ঠান্ডা হলো, তবে ফোপাচ্ছে এখনও। কি মায়াবী লাগছে, আস্ত একটা পুতুল যেন। ঈশাদ ওকে কোলে নিয়ে আহানের মুখোমুখি বসলো। ঈশাদ বলল, হয়তো অনাধিকার চর্চা হতে পারে, তবুও শিক্ষকের কাজ হচ্ছে ভালোটা শেখানো। এই যে তুমি ওকে যেভাবে ফেলে কেউ যদি তোমার সাথে করতো কেমন হতো? তুমি কি ছেড়ে দিতে? সেই হিসেবে আহানের উচিত তোমাকে খুব ঘৃণা করা, কারণ এ একদম নরম তুলতুলের মতো। সামান্য আঘাত ওর জন্য খুব বড় কিছু। আহান চোখ তুলে তাকালো, চোখের ভাষা কিছুটা পড়তে পারছে ঈশাদ। সে বলল, তুমি ওকে কেন ঘৃণা করো আমি জানি না, তবে আজ কিছু ব্যক্তিগত কথা বলছি। ওটুকু বোঝার বয়স তোমার হয়েছে। আমি ছোট থেকেই আমার বড় ভাই বোনদের অবহেলা পেয়ে বড় হয়েছি। কোনো ফাংশনে ওরা আমাকে নিতে চাইতো না, বার্থডেতে কোনো উপহার পেত না, না উইশ। আমি খুব আশা করে থাকতাম, আমার কোন কষ্ট ওদের পাইনি। আমি জন্ডিসে 5 দিনের মতো হসপিটালে ছিলাম। প্রত্যেক দিন দরজার দিকে তাকিয়ে থাকতাম, এই বুঝি বড় ভাইয়া, মেজো আপি, ছোটো ভাইয়া আসবে। কেউ এলো না। সেই দিন থেকে আমার মন মরে গেছে ওদের জন্য। ওদের কোনো কথাই আমি অবধি আসে না।
এমন না যে ইচ্ছে করে ওদের ঘৃণা করি, তবে এতটুকু বুঝেছি যে আমার সেই ছোট্ট মনটা এত আঘাতপ্রাপ্ত হয়েছে যে ওদের প্রতি ঘৃণা ছাড়া কিছুই আসে না। ঈশাদ থামলো, ফের বলো, বিশ্বাস করে কারো ঘৃণা নিয়ে বেঁচে থাকা একদম সুখকর নয়। হয়তো বাবা মা অবহেলা করতো বলে ওরা শিখেছে, তবে ওদের কি বিবেকবোধ নেই? চাইলেও আমার ওরা আলগে রাখতে পারতো, ভালোবাসতে পারতো, ওরা করেনি। ঈদের মতো আনন্দের দিনেও আমি রুমের দরজা বন্ধ করে কেঁদে কাটাতাম। কেউ জিজ্ঞেস করতে আসতো না। চাইলে ওরা ঠিক করতে পারতো, কিন্তু করেনি। এখন তুমিও চাইলে ঘৃণা না করে অহনাকে ভালোবেসে আলগে রাখতে পারো, যাতে ওর মনে তোমায় নিয়ে অভিযোগ না থাকে। না হয় ওর জীবনও কেটে যাবে নিজের বড় ভাইকে ঘৃণা করতে করতে। শোনো আহানা, ঘৃণা করা যত কঠিন, ভালোবাসা তার থেকে বেশি সোজা। ঈশাদ অহনার মাথায় হাত বুলিয়ে বলো, তুমি না হয় ভালোবাসা দিয়ে নিজে বশে এনে ফেলে ওকে, যা ঘৃণা দিয়ে পারবে না। দেখবা সবাই তোমাকে মাথায় তুলে রাখবে, তুমি নিজেও নিজের কাছে পরিষ্কার থাকবে। একা একা থাকা খুব কঠিন আহানা। তুমি চাইলে ওকে আলগে একটা সুন্দর জীবন কাটাতে পারো। ভাই বোনের সম্পর্ক পৃথিবী অন্যতম সুন্দর সম্পর্ক। অহনা অন্তত জানবে ওর একটা বড় ভাই আছে যে ওকে খুব ভালোবাসে, যাতে করে দ্বিতীয় কোনো ঈষাদ সৃষ্টি না হয়। ঈশাদ ধীর চিত্রে কথাগুলো বলল, ভিতরে তার তুফান বয়ে যাচ্ছে। সেই জানে যে কত কষ্ট করে বড় হয়েছে এই একাকিত্বের মধ্যে। আহান কি মনে করে এই প্রথম অহনাকে কোলে নিল, দেখলো চোখে একপাশে কেমন ফুলে গেছে। ঠিকই তো, ঘৃণা করা থাকলে ফুপিকে করা উচিত। অহনা তো কিছুই করেনি, সে তাকে ঈশাদ ম্যামকে কষ্ট পেয়েছে, ওটা পেতে দেবে না। অহনা জানাবে ওর বড় ভাইটা খুব ভালো, ও অহনাকে ঘৃণা নিয়ে বাঁচবে না। ঈশাদ হাসলো তা দেখে, তার চোখ ভাসা ভাসা। সে বলল, এই তো, এভাবেই আলগে রাখবে। রোজ ভালো বায়নাগুলো পূরণ করার চেষ্টা করবে, চকলেট দেবে, বাইরে নেবে, মাথা হাত বুলিয়ে দেবে, বড় ভাইয়ের দায়িত্ব পালন করার চেষ্টা করবে। মনের কষ্টগুলো নিঃসংকোচে যেন তোমার বলতে পারে, এমন ভাই হবে যা আমি কখনোই পাইনি। আহান তরিতে উঠে এলো ঈশাদের কাছে। ঈশাদ চমকালো, এরপর একটা হাত মাথায় রেখে বুলিয়ে দিল। আহান বলল, আপনার ভাই করেনি তো কি হয়েছে, আপনার স্টুডেন্ট করবে। আমি অহনার আর আপনার দায়িত্ব নিব। ঈশাদের চোখ বেয়ে এক ফোঁটা জল ছাপিয়ে পড়ল, হৃদয়ে কোথাও ভালো লাগলো।